তিনি যে পার্টিতে গেছেন আমি তাকে স্বাগত জানাই। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ডিসিশন। যে সমাজে আমাদের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত বিচার দিতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি যদি মনে করেন যে তিনি বিজেপিতে গেলে তার সুবিধা হবে, আমি তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। যারা হারিয়েছে তারাই জানে যে তারা কি হারিয়েছে, তাদের মেয়ে ফিরে আসবে না। অতএব তারা যে সিদ্ধান্ত নেবে, এই সমাজের বিভিন্ন লোক তাদের সমালোচনা করছে, আমি তাদের ধিক্কার জানাই। আমি আপনাকে এটুকু বলতে পারি, কিছুদিন আগে অভয়ের মা বাবার সাথে আমি যখন সিবিআই কমপ্লেক্সে, মানে নতুন যে নিউ কমপ্লেক্সে কথা হয়েছিল সিবিআই টিমের সাথে, তারা সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু দেবে। তো কার নাম আসবে, কি আসবে, এই সমস্ত ব্যাপার আমি বলছি না, তবে অনেক কিছু বাকি আছে। তো যেহেতু সেটা সিক্রেট একটা কনভারসেশন, এই জাস্ট আমি কিছুদিন আগে বাইরে ছিলাম তার আগে, এবং সেখানে কিন্তু অনেক কিছু আমি নিজে আমার পক্ষ থেকে আমরা জমা দিয়ে এসেছি, এবং অনেক কিছু কিন্তু এখনো বাকি আছে। তাই যে কোনো টাইমে যে কোনো মোড় ঘুরতে পারে। আর এটুকুই আমি বলতে পারি যে অভয়ের মা ওখানে দাঁড়ালে ওনার সামনে আশা করি কেউ দাঁড়াতে পারবে না, সে যেই হোক। আর নির্মল ঘোষ অলরেডি তার মেয়ের বডি পুড়িয়ে যে পাপ কাজটা করেছে, সেই পাপ ওনার পিছু ছাড়বে না, এবং সারা বিশ্বের মানুষের অভিশাপ কিন্তু লেগে আছে। বামেদের অত চিৎকার করার কি আছে, নিজেরা শূন্যর গেরোটা কাটিয়ে উঠুক না। রাজ্যে অনেক ইস্যু আছে, সেগুলো নিয়ে করুক। যেখানে ক্যান্ডিডেট, মানে যে ভিকটিম, যার মা দাঁড়াচ্ছে, যদি বামেদের মনে হয় যে সত্যিই আমরা অভয়ের জন্য আন্দোলন করেছিলাম, তাহলে কলতান দাশগুপ্তকে ওই জায়গা থেকে উইথড্র করা উচিত, সমর্থন করা উচিত মা বাবাকে, যে অভয়ের মা ভোটে জিতুক, বিধানসভায় যাক। আর যদি এখনো পর্যন্ত উইথড্র না করে অভয়ের মার বিরুদ্ধে প্রচার করে, তাহলে বলবো যে তারা অভয়ের জন্য আন্দোলন করেনি, তারা নিজেদের ধান্দাবাজি করেছে। অভয়ের মা নির্দল, যদি নির্দল দাঁড়াতো বা যে কোনো পার্টির পক্ষ থেকে দাঁড়াতো, আমি প্রথম থেকে ওদের পাশে ছিলাম, এবং ওনারা যদি চান আমি থাকবো, এবং তার জেতানোর জন্য যদি তারা আমাকে মনে করে পাশে, তো আমি অবশ্যই থাকবো, এবং যতদূর যেতে হয় আমি যাবো, আমার কোনো অসুবিধা নেই। একদম, যতদূর যেতে হয় যাবো। সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট কিন্তু আমাদের হাতে, এবং স্ট্যাটাস রিপোর্টে সিবিআই যা যা জমা দিয়েছে সবগুলোই কিন্তু আমি জানি। খুব শীঘ্রই সেটা প্রকাশ্যে আনা হবে। অনেক কিছুই হতে পারে, এমন কিছু আসতে পারে। আমি একটু কথা বলতে পারি, বিশেষ একজন রায় বাহাদুরের নাম চার্জশিটে কিন্তু রয়েছেন। শূন্য থেকে এখন কি সম্ভব যে তৃণমূলকে হারানো? তৃণমূলকে হারাতে পারলে বিজেপি পারবে, না হলে পারবে না, এটা সিম্পল হিসাব। এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই ক্যালকুলেশন বোঝার জন্য তো রকেট সায়েন্স লাগে না। তো তারা যে ডিসিশন নিয়েছে, সেই ডিসিশন তো আমি অন্তত ভুল দেখছি না। জেডিএফ তো, যারা জেডিএফ এর মেম্বার, তারা উত্তরটা দিক। আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলছি, 3 মাস কেস মেনশন করেনি কেন, তার এক্সপ্লেনেশন দিক, কেন মেনশন করেনি? সিনিয়র ডাক্তারও পার্টি ছিল এই কেসে, সুপ্রিম কোর্টে দুটো পক্ষই পার্টি, তারা এখনো পর্যন্ত হাইকোর্টে মামলা মেনশন কেন করলো না? সত্যি কথা বলতে সরকারি জায়গাগুলোতে না, আরজি কর প্লাস বিভিন্ন জায়গায় এখন ডাক্তার এবং নার্স বাদে সবই বেসরকারি এজেন্সির হাতে। বিজেপিতে যোগ আরজি করের নির্যাতিতার মায়ের, উনি পানিহাটি থেকে নির্বাচন লড়ছেন, সমর্থন করেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, একজন নির্যাতিতার পরিবার, মা বা বাবা, তিনি কোন পার্টিতে যাবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আর আমাদের সংবিধান সেটাকে বলে, কোথাও বলা নেই যে একজন নির্যাতিতা, মানে তাকে নিয়ে অনেক সমালোচনা করছে, তিনি কেন ওই পার্টিতে গেছেন। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তিনি যে পার্টিতে গেছেন আমি তাকে স্বাগত জানাই। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ডিসিশন। যে সমাজে আমাদের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত বিচার দিতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি যদি মনে করেন যে তিনি বিজেপিতে গেলে তার সুবিধা হবে, আমি তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। কোনো রকম আমি কোনো সমালোচনা তার করতে রাজি নই। অ্যাট দ্য সেম টাইম আমি এটাকেও বলতে পারি, যেমন মুর্শিদাবাদের তামান্নার মায়ের যে ঘটনাটা হয়েছে, তিনিও একটা পার্টিতে দাঁড়িয়েছে, আমি তাকেও স্বাগত জানাই। কারণ যারা হারিয়েছে তারাই জানে যে তারা কি হারিয়েছে, তাদের মেয়ে ফিরে আসবে না। অতএব তারা যে সিদ্ধান্ত নেবে, এই সমাজের বিভিন্ন লোক তাদের সমালোচনা করছে, আমি তাদের ধিক্কার জানাই। একটি কথা জিজ্ঞাসা করব স্যার, যে পানিহাটির যারা ভোটার, তারা অভয়ার মাকে প্রার্থী হিসেবে কিভাবে দেখবেন বলে আপনি মনে করেন? দেখুন, পানিহাটির মানুষ, শুধু পানিহাটির মানুষ নয়, যারা এই যে আরজি করের কেসটা হওয়ার পরে গোটা বিশ্ব আন্দোলনে নেমেছিল, রাস্তায় নেমেছিল,
যারা শুধুমাত্র অভয়ার বিচারের জন্য রাস্তায় নেমেছে, এবং তারা কিন্তু সবাই অভয়ার মা বাবার পাশে আছে বলেই আমি মনে করি। এবং এই আন্দোলনের তীব্রতা শুধুমাত্র তো পশ্চিমবঙ্গ নয়, আফ্রিকান কান্ট্রিতেও হয়েছিল। এবং আশা করি, যেহেতু পানিহাটির ঘটনা, এবং পানিহাটিতে যে প্রাক্তন এমএলএ ছিল নির্মল ঘোষ, এবং তাদের যে শ্যামনাথ কি নাম যেন, তারা যেভাবে বডিটাকে দায়িত্ব নিয়ে পুড়িয়ে দিয়েছিল, এবার পানিহাটির মানুষ প্রমাণ করবে তাদেরকে হারিয়ে এবং অভয়ার মাকে জিতিয়ে অ্যাকচুয়ালি এই যে যে তৃণমূল গভর্নমেন্ট বা শাসক দল যে অপরাধ করেছে, তাদের শাস্তি এবার পানিহাটির লোক দেবে বলেই আমি মনে করি। যে নির্মল ঘোষের কথা বললেন, নান্টু ঘোষ, সেই নির্মল ঘোষের ছেলেকেই প্রার্থী করেছে পানিহাটিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। অভয়ার মা বনাম নির্মল ঘোষের ছেলে। দেখুন, যে নির্মল ঘোষ, তাকে নিয়ে একাধিকবার অভিযোগ তুলেছেন, এবং সেটা সমস্ত মিডিয়ার ফুটেজে আছে যে কিভাবে বডিটাকে নিয়ে গিয়ে দাহ করে দিয়েছে, সেই থেকে কিন্তু আজ পর্যন্ত, এবং তাকে সিবিআই ডেকেছিল, এখনো কিন্তু কেসটা শেষ হয়ে যায়নি। এবং আমি আপনাকে এটুকু বলতে পারি, কিছুদিন আগে অভয়ের মা বাবার সাথে আমি যখন সিবিআই কমপ্লেক্সে, মানে নতুন যে নিউ কমপ্লেক্সে কথা হয়েছিল সিবিআই টিমের সাথে, তারা সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু দেবে। তো কার নাম আসবে, কি আসবে, এই সমস্ত ব্যাপার আমি বলছি না, তবে অনেক কিছু বাকি আছে। তো যেহেতু সেটা সিক্রেট একটা কনভারসেশন, এই জাস্ট আমি কিছুদিন আগে বাইরে ছিলাম তার আগে, এবং সেখানে কিন্তু অনেক কিছু আমি নিজে আমার পক্ষ থেকে আমরা জমা দিয়ে এসেছি, এবং অনেক কিছু কিন্তু এখনো বাকি আছে। তাই যে কোনো টাইমে যে কোনো মোড় ঘুরতে পারে। আর এটুকুই আমি বলতে পারি যে অভয়ের মা ওখানে দাঁড়ালে ওনার সামনে আশা করি কেউ দাঁড়াতে পারবে না, সে যেই হোক। আর নির্মল ঘোষ অলরেডি তার মেয়ের বডি পুড়িয়ে যে পাপ কাজটা করেছে, সেই পাপ ওনার পিছু ছাড়বে না, এবং সারা বিশ্বের মানুষের অভিশাপ কিন্তু লেগে আছে। প্রতিটা মানুষ এই অভিশাপ দিয়েছে যে সেকেন্ড পোস্টমর্টম করতে দেয়নি, তার জন্য দায়ী কিন্তু এই নির্মল ঘোষ। তাকে এই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু করতে হবে, এবং এই ভোটেই সেটা প্রমাণ হবে। আহ, একটা কথা বললেন আপনি এইমাত্র, আমি এই প্রশ্নটা আপনার সামনেও রাখবো। সেটা হচ্ছে, একদিকে নির্মল ঘোষকে প্রার্থী করা হচ্ছে, নির্মল ঘোষের ছেলেকে প্রার্থী করা হচ্ছে, আপনি বলছেন মানুষ ভোট বাক্সে সেটার উত্তর দিয়ে দেবে। বামেদের তরফ থেকে যেভাবে অভয়ার মা বাবাকে বিদ্রূপ করা হচ্ছে, আপনি এটাকে সমর্থন করেন? আচ্ছা, ধরুন, বামেরা কি করেছে, বামেরা বিদ্রুপ করছে, এবং কুৎসাটা যে আমার বিরুদ্ধে অনেক অনেক কিছু বলেছে। মানে তারা কি চাইছিল, তাদেরা চাইছিল তাদের দলে এসে ভোটে দাঁড়াক। এই সময় পিরিয়ডে যদি টিএমসির শাসক দল তারা খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত জায়গায় দুর্নীতিতে জর্জরিত, তো সেই জায়গায় একমাত্র মেন অপোজিশন বিজেপি। তো বিজেপি ছাড়া তো আর সেই শাসক দলকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অভয়ের মা বাবা বিরোধী দলকে সমর্থন করেছে। আর বামেরা কি করবে, মাঝখান থেকে ভোট কেটে তো সেই তৃণমূলকেই জেতাবে। তো অভয়ের মা বাবা যে যুক্তিটা দিয়েছে, সেই যুক্তিটা ভুল কোথায়? তো তাদের বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ না করে রাজ্যে কি ইস্যুর অভাব পড়েছে যে তারা অভয়ের মা বাবার পিছনে এরকম পড়ে গেছে? তাদের তারা এই শূন্যর গেরোটা তো কাটাতে পারতো, কিন্তু এই যে অভয়ের মা বাবার পিছনে ওরা লেগে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে, ওরা কিন্তু ওদের অবস্থা আরো খারাপ হবে। এবং দেখে আমার মানে অত্যন্ত খারাপ লাগছে, যেটা কোন মানসিকতার। মানে আমরা আন্দোলন করেছিলাম তার জন্য, মানে ওদের এটা পৈতৃক সম্পত্তি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, যেন অভয়ের মা বাবা ওদের পৈতৃক সম্পত্তি। আরে আন্দোলনে তো সবাই বলছে এটা অরাজনৈতিক আন্দোলন, তাহলে আপনাদের গায়ে লাগছে কেন? তার মা বাবা বিজেপিকে দাঁড়াক বা অন্য যে কোনো পার্টিতে দাঁড়াতে পারে, সেটা তার এন্টায়ারলি তাদের চয়েস। তারা তাদের মেয়েকে হারিয়েছে, তারপরে তাদের যদি মনে হয় যে তারা এই পার্টিতে যাবে, সেটা তো সম্পূর্ণ তাদের গণতান্ত্রিক অধিকার। সেই জায়গায় বামেদেরা তো চিৎকার করার কি আছে? নিজেরা শূন্যর গেরোটা কাটিয়ে উঠুক না, রাজ্যে অনেক ইস্যু আছে, সেগুলো নিয়ে করুক। তারা যেটা করছে এটা অত্যন্ত বাজে কাজ করছে, এবং ভোট বাক্সে দেখবেন যে এদের ভোট আরো কমবে এই শুধুমাত্র এই কারণে। কলতান দাশগুপ্ত বামেদের পক্ষ থেকে পানিহাটিতে লড়াই করছেন মূলত অভয়ার ঘটনাটাকে কেন্দ্র করে, কি বলবেন? মানে অভয়ের ঘটনাকে বিক্রি করে ভোট লড়াই করবে। যদি লজ্জা থাকে সেখান থেকে ক্যান্ডিডেট উইথড্র করা উচিত। যেখানে ক্যান্ডিডেট মানে যে ভিকটিম, যার মা দাঁড়াচ্ছে, যদি বামেদের মনে হয়
যে সত্যিই আমরা অভয়ের জন্য আন্দোলন করেছিলাম, তাহলে কলতান দাশগুপ্তকে ওই জায়গা থেকে উইথড্র করা উচিত, সমর্থন করা উচিত মা বাবাকে, যে অভয়ের মা ভোটে জিতুক, বিধানসভায় যাক। আর যদি এখনো পর্যন্ত উইথড্র না করে অভয়ের মার বিরুদ্ধে প্রচার করে, তাহলে বলবো যে তারা অভয়ের জন্য আন্দোলন করেনি, তারা নিজেদের ধান্দাবাজি করেছে। আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে অভয়ার মায়ের জয় নিশ্চিত করতে যতদূর লড়াই দেওয়া সম্ভব হয় লড়বেন। অবশ্যই দেখুন, অভয়ের মা নির্দল, যদি নির্দল দাঁড়াতো বা যে কোনো পার্টির পক্ষ থেকে দাঁড়াতো, আমি প্রথম থেকে ওদের পাশে ছিলাম, এবং ওনারা যদি চান আমি থাকবো, এবং তার জেতানোর জন্য যদি তারা আমাকে মনে করে পাশে, তো আমি অবশ্যই থাকবো, এবং যতদূর যেতে হয় আমি যাবো, আমার কোনো অসুবিধা নেই। একদম, যতদূর যেতে হয় যাবো। না না, যতদূর বা আপনাকে বলি 9 আগস্ট যেদিন নবান্ন অভিযান করেছিল, সেদিন কিন্তু কোনো ডাক্তারবাবুই যায়নি, সেদিন আমি একমাত্র গেছিলাম। আমি শুভেন্দু অধিকারের ডাকে কিন্তু যাইনি, সেদিন অভয়ের মা বাবা ডেকেছিল, সেই জন্য গেছিলাম। এবং আমার কিন্তু, আমি সেদিন ইনজিওর্ড হয়েছিলাম, এবং তারপরে হয়তো সেদিন অভয়ের মা বাবার উপরে পুলিশ মারধর করেছিল, সেটা নিয়েও অনেক লড়াই চলেছে, সেটা নিয়েও কিন্তু আমি কোর্টে গেছি, সেটা নিয়ে হাসপাতাল পর্যন্ত গেছি, এবং সেদিন কিন্তু আমি নিজেও ইনজিওর্ড হয়েছিলাম। তারপরে আমার পরপর 2টো অপারেশন হয়েছে, এবং কালকে আমি চেন্নাই থেকে ফিরেছি, এবং এর পরেও যদি আমার আরও একটা অপারেশন করতে হয়, তাতেও আমার কোনো অসুবিধা নেই। না, মেরুদণ্ড এর জন্য তো দেখুন, আমার মেরুদণ্ড আমি প্রথম থেকেই সোজা রেখেছি, আমার তো পাওয়ার কিছু নেই, আর আমার কোনো অর্গানাইজেশনও নেই যে আমাকে তাদের হয়ে কারণ এইটা লড়াইটা হচ্ছে যে অভয়ার জন্য লড়াই, এবং সেক্ষেত্রে তার মা মনে করেছেন যে ভোটে দাঁড়ালে তিনি বিচার পাবেন। দেখুন পরবর্তীকালে কি হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তাকে জেতানোর জন্য ইচ অ্যান্ড এভরি সমস্ত রকম চেষ্টা, পাশে থাকার চেষ্টা করব। সরে এসে একটা প্রশ্নে আবারও যাব, সেটা হচ্ছে আপনি বললেন চার্জশিট বেরোতে পারে আগামীতে, যে চার্জশিট সামনে আসতে চলেছে আপনি বললেন সেখানে যে কারো নাম অনেক সাসপিশিয়াস হতে চলেছে সেই চার্জশিট। আমি বলবো এই চার্জশিটটা কি এই নির্বাচনের মধ্যেই বেরোনোর কথা? নির্বাচন দেখুন, সিবিআই টিমের সাথে আমার যেটুকু কথা হয়েছে, মানে ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুজা এবং আরো একজন ডিএসপি ছিলেন, ওদের টিমের সাথে আমাদের 3 ঘন্টা প্রায় কথা হয়েছে সেদিন। তারা বলেছে চার্জশিট দেবো, খুব শীঘ্রই দেবো, কিন্তু আমাদের ডেট বলেনি। কিন্তু আমি এটুকু বলতে পারি, যা যা আছে, এবং আপনারা হয়তো জানেন কিনা জানি না, সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট কিন্তু আমাদের হাতে, এবং স্ট্যাটাস রিপোর্টে সিবিআই যা যা জমা দিয়েছে সবগুলোই কিন্তু আমি জানি। খুব শীঘ্রই সেটা প্রকাশ্যে আনা হবে। এখন আমি মাঝখানে যেহেতু অসুস্থতার কারণে এটা বলতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি আরো কিছু ব্রেকিং দেব, কিন্তু এখনই দিতে পারবো না। সব খেলা কি সবার শেষ হয়ে যাবে? অনেক কিছুই হতে পারে, এমন কিছু আসতে পারে। আমি একটু কথা বলতে পারি, বিশেষ একজন রায় বাহাদুরের নাম চার্জশিটে কিন্তু রয়েছেন, এবং সেই রায় বাহাদুর কিন্তু এবার টিকিট পাননি। তার কিন্তু একটা বড় কারণ আমার মনে হয় এই স্ট্যাটাস রিপোর্ট। এইটুকুই বললাম, বাকি কিছু এখন বলতে চাইছে না। দেখা যাক, সিবিআই অনেক কারণে চার্জশিট দিতে পারছে না, এবং সেখানে যা যা স্ট্যাটাস রিপোর্টে লেখা আছে সুপ্রিম কোর্টের, সেটা একদিন না একদিন, একদিন নাকি, আমরা তো ছেড়ে তো দেবো না। সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস সেই যে বিখ্যাত কথাটা বলে রেখেছিলেন, দ্য রিপোর্ট ইজ ভেরি ডিস্টার্বিং। দেখা যাক, আট আট 8টা স্ট্যাটাস রিপোর্ট আছে, প্রতিটা লাইনই কিন্তু আমার পড়া আছে, এবং আমি জানি কি কি আছে। তদন্তের স্বার্থে এবং বিভিন্ন কারণে এখন বলছি না, সময় আসুক, সময়ে সেগুলো বলা হবে। স্যার, তৃণমূলের মূলটাই উপড়ে ফেলতে চাই, মেয়ের বিচারের জন্য বিজেপির প্রার্থী হতে চেয়েছি। বামেরা শূন্য, তাই ওদের দিয়ে কিছু হবে না, ওরা ভোট কেটে তৃণমূলকে সুবিধে পাইয়ে দেয়, কি বলবেন? এটা তো মানে সরাসরি ইকুয়েশন। শূন্য থেকে এখন কি সম্ভব যে তৃণমূলকে হারানো? তৃণমূলকে হারাতে পারলে বিজেপি পারবে, না হলে পারবে না, এটা সিম্পল হিসাব। এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই ক্যালকুলেশন বোঝার জন্য তো রকেট সায়েন্স লাগে না। তো তারা যে ডিসিশন নিয়েছে সেই ডিসিশন তো আমি অন্তত ভুল দেখছি না। দেখুন পরবর্তীকালে বিচারে কি হবে না হবে, এখনই আমি অ্যাডভান্স কথা বলতে রাজি নই, সেটা অনেক কিছু হতে পারে। কিন্তু ওরা যে ইকুয়েশনে গেছে সেই ইকুয়েশনে আমার ভুল মনে হয়নি। বামেরা এই মোমেন্টে শূন্য, তারা কি করে মনে করে যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করবে? তারা হয়তো বিজেপি জিতলে প্রধান বিরোধী দল হতে পারে যদি তৃণমূলকে সরাতে পারে। কল্যাণ দাশগুপ্ত যে কারণে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চাইছেন, সেটা তো অভয়ার বিচার বা অভয়ার আন্দোলন। সেক্ষেত্রে অভয়ার মাকে যখনই বিজেপি থেকে প্রার্থী করা হলো, লড়াইটা কোথাও গিয়ে কি ভাগ হয়ে গেল? দল ভাগ হয়ে যাওয়ার ফলে এই এত দ্বিচারিতা বা এত বৈষম্য কেন? দেখুন, যদি কিছুদিনের ভিতরে কলতান দাশগুপ্ত ওখানে
থেকে উইথড্র না হয়, তাহলে আমি বুঝবো যে এরাই হচ্ছে সব থেকে বড় বদমাইশ। কারণ হচ্ছে, যদি সত্যি এরা অভয়ের মার সাথে থাকে বা তাকে সাপোর্ট করে, তাহলে সেখান থেকে সিপিএম ক্যান্ডিডেট হিসাবে উইথড্র করবে, এটুকু আমি মনে করি। আর যদি না করে, তাহলে আমি বলবো যে এরাই হচ্ছে অভয়ের মাকে হারিয়েছে, এবং সেটা আমি ভোটের পরে নিশ্চিতভাবে বলবো। মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন, সেদিন তো অভয়া বিজেপির মেয়ে না তৃণমূলের মেয়ে সেটা ভেবে লড়াই করিনি, একটি মেয়ে নির্যাতিতা হয়েছেন সেজন্য লড়াই করেছিলাম, কারণ অভয়া সবার মেয়ে ছিল, পশ্চিমবাংলার ডাক্তার ছিল, লড়াইটা তাই সে কারণে করেছিলাম। এত রাজনৈতিক মন্তব্য অভয়ার মা করছেন সে প্রসঙ্গে। না, দেখুন, মীনাক্ষী মুখার্জি সেদিন লড়াই করেছিলেন, আমি সেটাকেও স্বাগত জানাই। কলতান দাশগুপ্ত ছিলেন সেই সময়, সজল ঘোষ, কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল এরাও ছিলেন। তো ফ্যাক্ট হচ্ছে যে আমি লড়াই করেছি মানে আমাদেরকে কি সেই ডিভিডেন্ড দিতে হবে? মানে আমি লড়াই করেছি, তুমি আমাকে তার প্রতিদান দাও। ওরা তো তাই চাইছে, সুদ সমেত প্রতিদান দাও। চুপ থাকলেই ভালো হতো। বামেদের বিরুদ্ধে কেন বললো? আমি একটা কারণে বলি, এই যে বামেদের বিরুদ্ধে কথাগুলো বলেছে, তার কারণ তো হচ্ছে এই যে 9th আগস্টে যখন নবান্ন অভিযান হলো, তখন এরা কেউ যেতে রাজি হলো না। ঠিক সেই দিন দেখবেন অভয়া মঞ্চ তারা কালীঘাট অভিযান রাখলো। আপনি বলুন তো, আমি একটা সেক্রেটারিয়েটকে ঘেরাও করতে পারি, একটা মুখ্যমন্ত্রী বাসভবন, খারাপ হোক ভালো হোক, ঘেরাও করতে পারি? সেদিন ওরা এই অবস্থান নিল। কেন নিল এই অবস্থানগুলো? নেওয়ার কোনো উচিত ছিল না। দ্বিতীয় কথা বলি, কিছুদিন আগে অভয়া মঞ্চ সুপ্রিম কোর্টে গেছে 1 লাখ সাইন সই করতে। আমাকে অলরেডি তারা ব্লকও পর্যন্ত করে দিয়েছে। ওই 1 লাখ সাইনের ভিতর আমারও সাইন আছে। চিঠিটা দেখবেন, চিঠিটা হচ্ছে, চিঠিতে কেস নাম্বার পর্যন্ত লেখা নেই। কেস নাম্বার লেখা নেই। ওরা হাইকোর্টেও জমা দিয়েছে, কোনো কেস নাম্বার লেখা নেই। আরে কেস নাম, আমি যেমন একজন ডাক্তার, আমি যদি একটা প্রেসক্রিপশন করি পেশেন্ট দেখে, আমার রেজিস্টার না থাকলে আমাকে তো লোকে বলে কুয়াক ডাক্তার। তো আমি একটা যখন জমা দিচ্ছি, তখন তো আমাকে জানতে হবে। আর এই যে ওর বাবা মা কেন রেগে গেছে, তার কারণটা হচ্ছে এই যে 17/12/2025 সুপ্রিম কোর্ট সমস্ত কেসগুলো হাইকোর্টে রিটার্ন পাঠিয়েছে। আজকে 3 মাস হয়ে গেল, আমি এখনো পর্যন্ত জানি না যে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার তারা এখনো পর্যন্ত মামলা মেনশন করেনি। কেন করেনি? কি জন্য করেনি? এই প্রশ্নের উত্তর কে দেবে? জিজ্ঞাসা করুন তো এই অর্গানাইজেশন গুলোকে। আমি পাইনি অন্তত। একবার জিজ্ঞাসা করবেন ওদের, জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার দুটো পক্ষকেই জিজ্ঞাসা করুন যে মামলা 3 মাস ধরে মেনশন কেন করেনি। মানে মামলা মেনশন না করার কারণ, ওদের কাছে তো ফান্ড আছে। আমি দিল্লি চলে যেতে পারছি ডেপুটেশন দিতে, তাতে আমার কোনো অন্যায় নেই, কিন্তু মামলাটা তো মেনশন করতে হবে। কেসটা সুপ্রিম কোর্টেই নিয়ে আমি চলে গেলাম দিল্লিতে, অথচ আমি হাইকোর্টে এসে অ্যাডভোকেট দিয়ে 3 মাস হয়ে গেল মামলা মেনশন করবো না। তার মানে ভোটের আগে যেটা বড় ইস্যু হওয়া উচিত ছিল, লাস্ট 3 মাস মামলা মেনশন না করে কাকে সুবিধা করা হলো? সরকারকেই তো সুবিধা করলো। এতে এরাই করেছে। এই যে যারা মামলা মেনশন করেনি, জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার, তাদের গাফিলতির জন্য সরকারের সুবিধা হয়ে গেল। এটা অস্বীকার করার জায়গা আছে? নাম করে জুনিয়র ডাক্তার ফ্রন্ট আর সিনিয়র ডাক্তার অর্গানাইজেশন যারা পার্টি ছিল সুপ্রিম কোর্টে, মাহাতোদের কথা বলছেন। তো এরাই তো জেডিএফ কারা চালিয়েছে। জেডিএফ তো, যারা জেডিএফ এর মেম্বার, তারা উত্তরটা দিক। আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলছি, 3 মাস কেস মেনশন করেনি কেন, তার এক্সপ্লেনেশন দিক। কেন মেনশন করেনি? সিনিয়র ডাক্তারও পার্টি ছিল এই কেসে, সুপ্রিম কোর্টে দুটো পক্ষই পার্টি, তারা এখনো পর্যন্ত হাইকোর্টে মামলা মেনশন কেন করলো না? আর যদি করে থাকে কোন কোর্টে আমি জানি না। উকিল হয়তো পেয়ে ওঠেননি। 3 মাস ধরে উকিল পাইনি। কলকাতা হাইকোর্টে 3 মাস উকিল পাওয়া যায় না, এই বোকা কথা, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে? একটা কথা বলছিলেন যে ব্যক্তিগত স্বার্থে উকিল টুকিল নেওয়া এবং অনেক কিছু। দেখুন, কার কি স্বার্থ আছে সেটা আমি জানি না। 3 মাস ধরে এরকম একটা হাই প্রোফাইল মামলা, প্রচুর উকিল এই মামলা লড়াই করার জন্য মানে তারা নিজেরা চেয়েছে, ফ্রিতে অনেক লড়াই করতে এসেছে। আর 3 মাস ধরে আপনি কলকাতা হাইকোর্টে মামলা, মানে উকিল পাননি, এই কথাটা বিশ্বাসযোগ্য? আপনি কেউ দিল্লি চলে যাচ্ছে, কেউ অভয়া ক্লিনিক করছে, অথচ মামলাগুলো হাইকোর্টে মেনশন করবে না। এটা কেন? এতে তো আখেরে বিধানসভা ভোটের আগে এটাই তো বড় ইস্যু হওয়া উচিত ছিল। কালকে দেখবেন যে আরজি করে একটা ইনসিডেন্ট ঘটেছে, এখন আবার প্রশ্ন উঠেছে আরজি করে যে সেখানে অনেক কিছুই করা হয়নি, প্যানিক বাটন দেওয়া হয়নি, এই হয়নি তাই হয়নি। আরে বাবা, হয়নি, তাহলে সেই কথাগুলো কে বলবে? তোমাদেরই তো বলতে হবে, তোমাদেরই তো 10 দফা দাবি ছিল। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে মামলা এসছে, তোমরা কি বলেছো আরজি করে এইগুলো হয়নি? কেন হয়নি তার উত্তর দিক সরকার। শুধু মিডিয়ার সামনে চিৎকার করলে তো হবে না ভাই। পার্টিতে মামলায় পার্টি তোমরা, সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার গ্রুপ, তারাই তো পার্টি, তাদেরকেই তো হাইকোর্টে মেনশন করতে হবে। আর মামলাটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে কেন এলো আমি আপনাকে বলছি। অভয়ের বাবা মা
সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারের একজন আইনজীবী। এর থেকে হাস্যকর কিছু হতে পারে? লাস্টের দিকে এইরকম ভাবে মামলা চলছিল, বারবার বলা সত্ত্বেও তারা 3 জন উকিল দেবে না। আরে ফান্ড উঠেছে, 3 জন উকিল দিতে সমস্যা কোথায়? 3 পক্ষের, আরে 3 পক্ষের একজন মাত্র উকিল, এটা হয় কোনোদিন? সেই সমস্ত ফান্ডের কোথায়? সেটা ওরাই বলতে পারবে। সেই মামলা এবার সুপ্রিম কোর্ট হাইকোর্টে পাঠিয়ে দিল। হাইকোর্টে 3 মাস ধরে মামলা মেনশন করে না। তাহলে ফান্ড আছে, মামলা 3 মাস মেনশন করবে, এদের সুবিধা তো সরকারের হলো। এই সমস্ত বিষয়গুলোই কি অভয়ার মা বা বাবাকে চালনা করলো তাদের রাজনৈতিক মতাদর্শ ব্যাপারে একটি স্ট্রং পয়েন্ট নিতে? দেখুন, বাধ্য করেছে তো, বাধ্য করেছে। লাস্ট 3 মাস ধরে আমি বলছি, 3 মাস ধরে ওরা মামলা মেনশন করছে না। এটা নিয়ে একাধিকবার অভয়ের বাবা মা আমার সাথে কথা হয়েছে, যে বারবার যে তারা মামলা মেনশন করেনি কেন। কালকেও কথা হয়েছে, আজকেও কথা হয়েছে, যে এখনো পর্যন্ত মামলা মেনশন করতে পারলো না, আর কবে মেনশন করবে। 3 মাস ধরে মামলা কেন মেনশন করেনি? আর যদি করে থাকে কোন কোর্টে তার ডিটেলস দিক। ওদের একটা ফেসবুক পেজ আছে, কোনোদিন দেখেছেন? আমি ভুল হতেই পারি, আমাকে ভুল প্রমাণ করার জন্য তারা অন্তত তাদের পেজে তাদেরকে কোন থানা ডাকছে, কোন জায়গায় ডাকছে, সবকিছু পোস্ট পাওয়া যায়, শুধু অভয়ের কেসের ইয়ে ছাড়া, রিলেটেড ছাড়া। আরে তোমরা তো অভয়ের কেস নিয়ে সবাইকে জানাবে। তোমরা মামলা 17/12/2025 তোমাদের কেস রিলিজ হয়েছে, মামলা হাইকোর্টে মেনশন করেছো, তার ডিটেলস তোমাদের পেজে দাও দেখি। দিলে তো খুশি হতাম, তাহলে আমাকে এই কথাগুলো বলতে হতো না। লাস্ট 3 মাস ধরে মামলা মেনশন করে বাবা মা তো ফ্রাস্ট্রেট হয়ে গেছে যে এরা মামলাই মেনশন করছে না, কেন মেনশন করছে না। এই প্রশ্নের উত্তরগুলো দিক তো, আমি শুধু এই প্রশ্নের উত্তর চাইছি। গতকাল যে ঘটনাটা ঘটলো আরজি করে, লিফটের মধ্যে যে এক ব্যক্তি প্রাণ হারালেন, আমি বলবো লিফট অপারেটর উপস্থিত ছিলেন না বলেও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এই অভিযোগ ঘিরেই একদম ক্ষোভে ফেটে পড়ছেন রোগীর পরিজনেরা। তাদের দাবি যে হাসপাতালের অধিকাংশ লিফটই নিয়মিত কোনো অপারেটর থাকেন না, ফলে রোগী ও তাদের পরিবারের সদস্যদের প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। আর কত নিরীহ মানুষের প্রাণ যাবে। আপনি নিজেও কর্মরত ছিলেন আরজি করে। দেখুন, কালকে আমি বাইরে ছিলাম, আউট অফ স্টেট, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটা যেটা আমি দেখলাম, মানে যে ভয়ঙ্কর এবং মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে, সেটা আমার গা শিউরে উঠছে। মানে আমি সোশ্যাল মিডিয়ার পেজ খুললে ছেলেটার মুখটা দেখলে মানে আমি মানে রীতিমতো ও ভয় লাগছে যে ওই জায়গায় আমি ডিউটি করি। ডান দিকে আমাদের লিফট আর বাদিকে পেশেন্টের লিফট। আমি ভাবছি ওখানে গিয়ে কি করে ডিউটি করবো, কারণ আমি অনেকদিন ছুটিতে ছিলাম। তো এইবার ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা বলতে সরকারি জায়গাগুলোতে না আরজি কর প্লাস বিভিন্ন জায়গায় এখন ডাক্তার এবং নার্স বাদে সবই বেসরকারি এজেন্সির হাতে। আজকে সরকারি হসপিটালে আপনি গিয়ে দেখুন, গ্রুপ ডি স্টাফ, স্ক্যাভেঞ্জার, লিফটম্যান, সমস্ত কিছুই বেসরকারি, মানে টেম্পোরারি। দেখুন, একজন সরকারি পোস্টে থাকলে তার কিছু লায়াবিলিটি থাকে, আর এরা হচ্ছে টেম্পোরারি পোস্টে থাকে। টেম্পোরারি মানে কোনো এজেন্সি পদ দেওয়া হয়, এইবার তাদের মায়না দেওয়া হয় খুব কম, ওই 6 থেকে 7, 8, 10। তাদের দিয়ে সংসার চলে না। কখনো কখনো অভিযোগ ওঠে যে এরা পেশেন্টের কাছ থেকে টাকা তোলে। সেই অভিযোগ যে সব মিথ্যা তা নয়, আমাদের কাছে আসে, এবার তারাও ঢোকে লোকাল কোনো নেতার মারফতে। অতএব তাদেরও খুব বেশি টাচ করা যায় না। এই যে আজকে যে জিনিসটা হয়েছে, ওই কম পয়সায় কাজ করিয়ে নেওয়া সরকারের যে পলিসি, এতে কি হচ্ছে, কোথাও লিফটম্যান নেই, কোথাও গ্রুপ ডি নেই। দিনের পর দিন, যেখানে হয়তো 30 জন দরকার, সরকার চালাচ্ছে 15 দিন, এই 15 জন লোক দিয়েছে। আমি বলছি আরজি করে প্রচুর জায়গায় স্ক্যাভেঞ্জার, গ্রুপ ডি, সমস্ত জায়গায় ক্রাইসিস, সমস্ত জায়গায় ক্রাইসিস। মানে যে যেরকম পেশেন্টের ফুটফল হয়, তার জন্য যত ম্যান পাওয়ার দরকার সেই ম্যান পাওয়ার নেই, এবং সমস্তটাই বেসরকারিকরণ করে দিয়ে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। একটা লিফটের ভেতর এটা নিয়ম, যে কোনো জায়গায় আপনি যদি যান, লিফটের ভিতর লিফটম্যান অলওয়েজ থাকা উচিত। আপনি ওই লিফটম্যানকে, আমি জানি না সেখানে কি ছিল না ছিল, আমরা বেশিরভাগ সময় লিফটে থাকে না, তার কারণ হচ্ছে যদি খোঁজ নিয়ে দেখা যায় ইনসাফিসিয়েন্ট ম্যান পাওয়ার, মাত্র কয়েকজন ম্যান পাওয়ারের উপর বেস করে চলছে। আমরা ডিউটিরত অবস্থায় দেখছি আমাদের গ্রুপ ডির ক্রাইসিস। দু একজন, এই যে আমি অসুস্থ হয়ে ছুটিতে গেলে আমার জায়গায় কে ডিউটি করবে খুঁজে পাওয়া যান, তার কারণ হচ্ছে ম্যান পাওয়ার ক্রাইসিস। মানে আমার ডেস্টিনেশনের ডক্টর নেই, এইভাবেই চলছে। এটা হচ্ছে ম্যান পাওয়ার ক্রাইসিসের জন্য। সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার না হলে, আর এই যে প্রাইভেট এজেন্সি, এদের তো লায়াবিলিটি কম, খুব বেশি হলে কি হবে, ওরা চাকরি ছেড়ে দেবে। আর আজকে যারা সরকারিভাবে কর্মরত, আমি কোনো অন্যায় করলে আমার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবে। আপনি বেসরকারি লোকজন যাদেরকে ওই কোনো রকম ভাবে কন্ট্রাকচুয়াল নিয়ে আসছেন, সে তো চাকরি ছেড়ে দেবে। সে যদি, তার তো লায়াবিলিটি নেই, রেসপন্সিবিলিটি নেই। কিন্তু এইভাবেই সরকার চালাতে চাইছে যে
আমি কন্ট্রাকচুয়াল পোস্ট দিয়ে কারো, কারণ কি সরকার জানে একজনকে সরকারিভাবে নিতে হলে তাকে হচ্ছে ওই পেনশনের গল্প আছে, তাকে হচ্ছে মেডিক্লেম দিতে হবে, অনেক রকম সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে ওইগুলো না করে কি করো, কন্ট্রাকচুয়ালে দিয়ে দাও, এবং কন্ট্রাকচুয়াল লোকজন ওটা করছে। আর একটা ব্যাপার হচ্ছে দেখুন, পিজি হসপিটালে সবকিছুই পাওয়া যায়, কিন্তু আরজি করে সবকিছু সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না। আজকে দেখবেন আরজি করে যে এমার্জেন্সিটা ভাঙচুর হয়েছে, তার উল্টো দিকে আমরা যেখানে আজকে ডিউটি করছি, আমাদের ডাক্তার, গ্রুপ ডি বলুন, নার্সিং স্টাফ বলুন, গ্রাউন্ড ফ্লোর একটা মাত্র বাথরুম, মানে মেল ফিমেলের জন্য একটা বাথরুম, সমস্ত পেশেন্টের জন্য কোনো বাথরুম নেই। 1-1.5 বছর ধরে আমরা কতবার বলেছি আমাদের বসার ঘর নেই ডাক্তারদের। আমি গেজেটেড এ গ্রেড অফিসার, আমার যারা কলিগ, আমার ঘরটাই, ওখানে পেশেন্টও দেখা হয়, প্লাস হচ্ছে ওখানে গ্রুপ ডিরা গিয়েও খাই, স্ক্যাভেঞ্জার যে থাকে তারাও ওখানে গিয়ে শুয়ে থাকছে যদি কোনো একটু রেস্টের টাইমে, একটা ঘরে। ভাবুন তাহলে আমাদের এই জায়গায় নিয়ে এসছে। আজকে এতদিন হয়ে গেল একটা ইমার্জেন্সি ঠিক করতে পারলো না, কারণ সদিচ্ছা নেই। আজকে এই জিনিসটা হচ্ছে গভর্নমেন্ট সবকিছুতে ভাতা দিয়েই সরকার চালিয়ে দিতে চাইছে। মানুষ ভাবছে ভাতাতে খুশি, কিন্তু আলটিমেট কি হচ্ছে, যে লোকগুলো মারা যাচ্ছে এগুলো সরকার তার পলিসিগুলোকে চেঞ্জ করে না। আমি বলবো 2024 সালের 8ই আগস্টের যে ঘটনা, তারপরে এই ঘটনা ঘটলো সাম্প্রতিককালে। নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে, দায় কার? সরাসরি দায়টা ঠিক কার কার? স্বাস্থ্যমন্ত্রী মমতা তাই এর বাইরে আর কার হতে পারে? আপনি স্বাস্থ্য ব্যবস্থাটাকে যদি এরকম করে সন্দীপ ঘোষের মতো লোককে আপনি তৈরি করে রেখেছেন, যে সন্দীপ ঘোষ জেলে, এবং সেই সন্দীপ ঘোষ না একবার নয় একাধিকবার তার হয়ে আপনি রেকমেন্ড করেন, এই দায় আপনাকেই তো নিতে হবে। আপনি স্বাস্থ্যমন্ত্রী, দায় তো আর অন্য কেউ নেবে না। ঘোষ তৃণমূল নেতা, তিনি বলছেন যে স্থানীয় প্রশাসনিক ব্যর্থতায় এই ঘটনা ঘটেছে, তা অস্বীকার করার উপায় নেই। হাসপাতালের নজরদারিতে বড়সড় ফাঁক রয়েছে। তিনি আরো বলছেন যে লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দফতরের। কেন লিফটম্যান বা নিরাপত্তা রক্ষীরা সময় উপস্থিত ছিলেন না? রোগী কল্যাণ সমিতির জরুরি বৈঠক দেখে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে উনি যেটা বলেছেন সেটা নিয়ে আমি বলতে চাই যে এই যে রক্ষণাবেক্ষণের দায়িত্বের জন্য কতগুলো স্টাফ আরজি করে আছেন, আর আরজি করের এই অ্যাডমিনিস্ট্রেশনকে তো ঠুটো জগন্নাথ সেই দিন করে দিয়েছেন যেদিন ওই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট মাননীয় মমতা ব্যানার্জির সাথে মিটিং করেছিলেন। সেদিন প্রিন্সিপালকে কি বলেছিলেন, কারণ প্রিন্সিপাল কিছু স্টুডেন্টদের এগেনস্টে অ্যাকশন নিয়েছিলেন, সেদিন তাকে ভৎসনা করা হয়েছিল। একটা কলেজের প্রিন্সিপাল, তিনি ডিসিশন নিতে পারবেন না, তো সেদিন থেকেই তো ঠুটো জগন্নাথ করে রেখে দিয়েছেন। তারপরে হচ্ছে যে সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার বা যা যা পাওয়া উচিত, বারবার আবেদন জানিয়ে কটা পেয়েছে বলুন তো? আরজি করে ভালো করে গিয়ে দেখুন, ওই যে যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যে 100 কোটি টাকা না কোটি টাকা স্যাংশন করলো, সেই টাকাগুলো দিয়ে কতটা কাজ করাতে পেরেছে। এবং আরজি করে আপনি যদি ভালো করে দেখেন, স্টুডেন্টদের ভিতরে ক্ষোভের অভাব নেই, তারা বলছে এটা হচ্ছে না ওটা হচ্ছে না। আমি একটা হস্টেলে দায়িত্ব রয়েছি, সেই হস্টেলে কাজই করা, ফান্ড নেই, এই হচ্ছে অবস্থা, ফান্ড নেই।